গল্পের শুরুতে দেখা যায় রূপমতি দেখতে পাচ্ছে যে একটা বড় সমুদ্রের জল রূপমতিদের দিকে ধেয়ে আসছে। রূপমতি সেটা দেখে মরীচিকাকে বলছে যে কি বিশাল জলোচ্ছ্বাস, রাজ্যের আবার কোনো বড় ক্ষতি হবে না তো? মরীচিকা তখন রূপমতিকে সাহস দিচ্ছে আর বলছে কিচ্ছু হবে না রূপমতি, ধীরাজের চোখের বাঁধন খোলা হয়ে গেছে, সুতরাং জল এবার নিয়ন্ত্রণে চলে আসবে। ঠিক তখনই দেখা যায় কেউ যেন গাছের আড়াল থেকে রূপমতির কাঁধে একটা তীর ছুঁড়ে মারে। রূপমতি তো সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ক্রু, অভিরাজ, মরীচিকা সকলে তো রূপমতির কাছে ছুটে চলে যায়। এদিকে কেউ যেন কুমার ধীরাজের হাতটা টেনে নিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে মরীচিকা তো রূপমতির কাছে ছুটে গেছে, রূপমতিকে বলছে রূপমতি এটা কে করলো আমাদের সঙ্গে? রূপমতি তো শুয়ে শুয়ে চিৎকার করে বলছে কুমার ধীরাজ কোথায়? মরীচিকাও তো এবার ধীরাজকে আর দেখতে পাচ্ছে না, বলছে তাই তো, ধীরাজ কোথায় গেল? রূপমতি তখন কাঁদতে কাঁদতে বলছে আমি পারলাম না, এ রাজ্যে জল আনতে আমি পারলাম না, কুমার ধীরাজকেও আমি বাঁচাতে পারলাম না, তো চেষ্টার পরেও সবকিছু ব্যর্থ হয়ে গেল, কুমার ধীরাজকে কুহেলি নিয়ে চলে গেল। কি বলবো আমি এখন মহারাজকে, আর আমার ব্যাত কুমারকে আমি মুক্ত করবোই বা কি করে? মরীচিকা তখন রূপমতিকে বলছে রূপমতি তুমি এবার চুপ করো, এই বিষাক্ত তীর তোমার শরীরে বেশিক্ষণ থাকলে কিন্তু তোমার বড় বিপদ হতে পারে। অরু এবার যেই ওই তীরটা বের করতে যাবে, মরীচিকা তো বাধা দেয়, বলছে না অরু, আমার মনে হয় না যে এই তীরটা এত সহজে বেরোবে বলে, কারণ এই তীরটা যেইভাবে গেঁথে আছে একবার লক্ষ্য করে দেখো যে তীরটা মাঝে মাঝে উজ্জ্বল হয়ে উঠছে। তুই তো এবার চিৎকার করে কাঁদছে, বলছে এবার কি হবে তাহলে? রূপের সারা শরীরে তো বিষটা ছড়িয়ে পড়ছে। রূপমতি তখন অরুকে বলছে তুই আমার কথা এখন ভাবিস না, দেখ রাজকুমারকে ওই কুহেলি কোথায় নিয়ে গেল, তোরা তাড়াতাড়ি দেখ। মরীচিকা তখন রূপমতিকে বলছে রূপমতি এই সব কিছুর আগে তোমার প্রাণ আমাদের বাঁচাতে হবে, তোমাকে এক্ষুনি প্রাসাদে নিয়ে যেতে হবে। অরু তখন বলছে যে প্রাসাদ তো এখান থেকে অনেক দূর, আমরা রূপকে এখন নিয়ে যাবোই বা কি করে? মরীচিকা তো এবার রূপমতির জামার ভেতরে একটা পালক দেখতে পায়। মরীচিকা সেই পালকটাকে হাতে নিয়ে বলছে এটাই তো গগনরাজের পালক, তোমরা এক্ষুনি গগনরাজকে স্মরণ করে ডাকো। অভিরাজ তো এবার চিৎকার করে করে গগনরাজকে ডাকছে, তো গগনরাজই সেখানে এসে পৌঁছে যায়। গগনরাজ এসেই মরীচিকাকে দেখে চিনতে পারে না, মরীচিকাকে জটিলা ভাবে, বলছে জটিলা তুই শয়তানি, তুই এখানেও পৌঁছে গেছিস, তুই তাহলে রূপমতির কোনো ক্ষতি করেছিস না? অরু তখন গগনরাজকে বলছে গগনরাজ তুমি ভুল ভাবছো, ও জটিলা নয়, ও রানী মরীচিকা, আমি তোমাকে সমস্ত কিছু পরে খুলে বলবো, তুমি এখন এক্ষুনি রূপকে খুব তাড়াতাড়ি রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। রূপের শরীরে বিষাক্ত তীর মারা হয়েছে, রূপকে যে করেই হোক বাঁচাতে হবে আমাদের। এরপর সকলে মিলে তো রূপমতিকে গগনরাজের পিঠে বসিয়ে নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়। রূপমতি সকলকে চিৎকার করে করে বলছে অনেক বড় সর্বনাশ হয়ে গেল, আমি রাজ্যবাসীর মুখে এক ফোঁটাও জল তুলে দিতে পারলাম না, অথচ আমি কুমার ধীরাজকেও পর্যন্ত বাঁচাতে পারলাম না। মরীচিকা তখন রূপমতিকে বলছে তুমি এতটা চিন্তিত হয়ে না রূপমতি, আমরা অন্য কোনো উপায়ে আবার কুমার ধীরাজকে ফিরিয়ে আনবো, কিন্তু এখন কথাটা হচ্ছে যে রাজপ্রাসাদে ফেরার পর মহারাজ যখন কুমার ধীরাজকে দেখতে পাবেন না, কিভাবে যে নিজেকে সামলাবেন সেটাই আমি বুঝতে পারছি না। রুহ তখন বলছে যে হ্যাঁ আমরা ধীরাজকেও ফিরিয়ে আনতে পারলাম না, অথচ আরশিনগরের ওপর এত বড় একটা প্রভাব পড়লো, জানি না মহারাজ আদৌ দেবদত্তকে ছাড়বে কিনা, আপনি যদি দেবদত্তকে সত্যি হত্যা করেন তখন কি হবে? রূপমতি তখন কাঁদতে কাঁদতে বলছে না না আমার ব্যাতকুমারের কিচ্ছু হবে না, যাই হোক করে আমার ব্যাতকুমারকে বাঁচাতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে দেবদত্তকে তো বন্দি করা হয়েছে। মহারাজ দেবদত্তকে বলছে এই পাপীকে আমি রাজপ্রাসাদের ভেতরে হত্যা করে আমার রাজপ্রাসাদ অশুদ্ধ করতে পারবো না। রূপমতিও তার কথা রাখতে পারেনি, এবার তাই দেবদত্তকে হত্যা করা হবে। দেবদত্ত তখন মহারাজকে বলছে যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তা না হলে রাজকুমারী কথা দিয়ে কথা রাখবে না এমন হতেই পারে না। রাজকুমারী আমাকে নিজেই কথা দিয়ে গেছে যে ও যে করেই হোক রাজকুমারকে এখানে নিয়েই ফিরবে, তাহলে মাঝে এমন কি ঘটলো? মহারাজ তখন দেবদত্তকে বলছে কি ঘটেছে সেটা জেনে লাভ নেই দেবদত্ত, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মহারাজ এবার যখনই দেবদত্তের গলায় চাকুটা বসাতে যাবে, সঙ্গে সঙ্গেই তো সেখানে অনেক প্রজারা চলে আসে, প্রজারা এসেই মহারাজকে বলছে ধিক্কার মহারাজ ধিক্কার। মহারাজ এবার প্রজাদের বলছে আমার নামে এরকম ধিক্কার করছো কেন তোমরা, কি হয়েছেটা কি, তোমরা এত ক্ষিপ্ত কেন? প্রজারা তখন মহারাজকে বলছে আপনার ছেলে অশুভ শক্তিধারী, পুরো রাজ্যের মানুষদের সব ক্ষতি করে দিয়ে চলে গেছে। মহারাজ তো এবার কথাটা শুনে খুব রেগে যায়, বলছে সাবধান, কোন সাহসে আমার পুত্র সম্বন্ধে এরকম কথা বলছো তোমরা, কি করেছে সে, সে তো আর জীবিত নেই। প্রজারা তখন মহারাজকে বলছে কে বলেছে রাজপুত্র জীবিত নেই, রাজপুত্রকে আমরা সবাই নিজের চোখে দেখেছি, রাজকুমারের জন্যই মরুভূমিতে বালির ঝড় এসেছিল, আর ওই বালির ঝড়ে আমাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে। দেবদত্ত তখন মহারাজকে বলছে যে দেখেছেন মহারাজ রাজকুমার যে বেঁচে আছে, এবার আপনি বিশ্বাস করবেন তো? মহারাজ তো এবার অবাক, বলছে সত্যিই আমার পুত্র ধীরাজ এখনো বেঁচে আছে?
তাহলে সে এত বছরে আমার কাছে ফিরে আসেনি বা কেন? তখনই এক প্রহরী রাজাকে বলছে, ক্ষমা করবেন মহারাজ, কালকে রাতে আমরাও কিন্তু কুমার ধীরাজকে রাজপ্রাসাদের বাইরে দেখেছিলাম। আপনি রেগেছিলেন বলে আমরা বলতে সাহস পাইনি। শুধু আমরা নয়, অনেক প্রহরীরাই দেখেছে এটা। মহারাজ তো কথাটা শুনেই অবাক, বলছে আমার পুত্র কুমার ধীরাজ এই প্রাসাদে এলো আর আমি জানতেই পারলাম না। যারা তো মহারাজকে বারবার করে বলছে আপনার পুত্রের জন্য আমরা সর্বহারা হয়ে গেলাম, এবার আমরা কি করব? মহারাজ তো কথাটা শুনেই অবাক, বলছে সে কি করে এই বালিঝড় আসার জন্য দায়ী হতে পারে? দেবদত্ত তখন বলছে যে এই সব প্রশ্নের উত্তর হয়তো রাজকন্যা রূপমতিই দিতে পারবে, কিন্তু সে তো এখনো ফিরলো না। ঠিক সেই সময় তো রূপমতি গগনরাজের পিঠে করে চড়ে চড়ে আসছে। রূপমতি ছুটে এসেই দেবদত্তের কাছে এসে বলছে যে আমি পারলাম না ব্যাতকুমার, এই বলেই দেবদত্তের কোলে ঢলে পড়ে। দেবদত্ত তো রূপমতিকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, রূপমতি তোমার এই অবস্থা কি করে হলো? দেবদত্ত তো এবার চিৎকার করে অরু অভিরাজ সকলকে বলছে যে রূপমতির এই অবস্থা কি করে হলো বলো আমাকে। দেবদত্ত তো এবার মরীচিকার ওপর সন্দেহ করছে, বলছে তুমিই তাহলে আমার রূপমতিকে এইরকম অবস্থা করেছো, তোমার তাহলে আসল রূপটা বেরিয়ে এলো শেষমেশ জটিলা। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। দেবদত্ত এবার যখন রূপমতির বুক থেকে তীরটা বের করতে যাবে, মরীচিকা তো আবার দেবদত্তকে আটকায়, বলছে সাবধান দেবদত্ত, রূপমতির গায়ে যেই তীরটা লেগে আছে সেটা বিষাক্ত তীর, আর ওটার জন্য রূপমতির সারা শরীর নীল হয়ে যাচ্ছে। এদিকে মহারাজ তো মরীচিকাকে প্রশ্ন করছে, বলছে ধীরাজ কোথায় মরীচিকা? ও যে বেঁচে আছে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। মরীচিকা তখন মহারাজকে বলছে ধীরাজ তো বেঁচে আছে সেটা তো ঠিকই, কিন্তু আপনি যদি রূপমতিদের কথা একটু আগে মেনে নিতেন, ধীরাজকে তাহলে আমাদের আর হারাতে হতো না। এটা শুনেই তো মহারাজ পুরো চমকে যায়, বলছে তার মানে ধীরাজ কোথায়, তুমি বলছো না কেন? মরীচিকা তখন বলছে ধীরাজ এখন কুহেলির কবলে। মহারাজ, কুমার ধীরাজকে ওই কুহেলি তুলে নিয়ে চলে গেছে, আর ওকে ফিরিয়ে আনতে একমাত্র রূপমতিই পারে, যে এখন মৃত্যুশয্যায়। রূপমতি ছাড়া ওই কুহেলি রাক্ষসীকে জব্দ করা এতটা সহজ নয় মহারাজ। আর রূপমতিকেও ওই বিষ তীরই মেরেছে ওই কুহেলি রাক্ষসী। কথাটা শুনেই তো দেবদত্ত রেগে চোখ মুখ লাল হয়ে যায়, বলছে না। অপরদিকে দেখা যাচ্ছে কুহেলি তো কুমার ধীরাজকে একটা গুহার ভেতরে নিয়ে এসেছে ধরে। ধীরাজ কুহেলিকে বলছে শয়তানি রাক্ষসী, তুমি আমাকে পাওয়ার জন্য আমাদের রাজ্যবাসীর এত বড় তুমি ক্ষতি করলে। আমাকে আটকে রেখে তুমি কি ভেবেছো তুমি যা চাও সেটা তুমি পেয়ে যাবে? কিছুতেই তুমি পাবে না। কুহেলি তখন ধীরাজকে বলছে কই, আমি তোমাকে আটকে রাখিনি তো, তুমি যাও না, তুমি তো মুক্ত। কুমার ধীরাজ এবার যেই নিজের পাটা তুলে সামনে ফেলতে যাবে, সঙ্গে সঙ্গে তো ধীরাজের পাটা পাথরের মধ্যে আটকে যায়। ও আর কিছুতেই পাটা ছাড়াতে পারছে না। কুয়েলি তো খুব জোরে জোরে এবার হাসতে শুরু করে দিয়েছে কুমারের এই অবস্থা দেখে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, রূপমতি কি কুমার ধীরাজকে এই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে পারবে? জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।